And it's a very positive sign that Bangladesh is on track. Although আমরা অনেকেই মনে করেছিলেন এই সরকার হয়তো শেষ হয়ে গেল এই জায়গাগুলোতে, না, সরকার ঘুরে দাঁড়াচ্ছে। সমর্থন পেলে কাজ করে যেতে পারে এই সরকার আমাদের জন্য, যেগুলা দরকার আছে। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চিফ অ্যাডভাইজারের সাথে ইলন মাস্কের যে টেলিকনফারেন্স বা ভিডিও কল হয়েছে, সেটা নিয়ে তুমুল আলোচনা হয়েছে এই জায়গাগুলোতে। এটা বিতর্ক বলার কোনো সুযোগই নাই, আলোচনা হয়েছে বাংলাদেশে, around the world, amongst Bangladeshis, and in India too. Why? Because it has a significance, ladies and gentlemen. That's why সব জায়গায় আলোচনার বিষয়বস্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনার ইলন মাস্ক, অর্থাৎ the most powerful individual or person in the US government under President Trump, to be honest, and it has a significance. That's why it is a target. ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান সময়ে যে জনপ্রিয়তা এবং তার কূটনৈতিক যে কাজ তিনি করেছেন তা ইতিহাসের সবচেয়ে বাংলাদেশের বড় সফলতা কূটনীতির ভিতরে। এবং ডক্টর ইউনূসের এই সরকার 6 মাসের ভিতরে বর্তমান সময়ে সবচাইতে তুঙ্গে এবং সবচাইতে ভালো অবস্থায় রয়েছে। একদিকে ইলন মাস্কের সাথে বৈঠক করেছেন, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির অপমানকর বৈঠক। সব মিলিয়ে ডক্টর ইউনূসের অবস্থান বিশ্বে এখন সবচেয়ে উপরে রয়েছে। ডক্টর ইউনূসের অবস্থান নিয়ে এবং সামনে কি হতে পারে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এমন মাসুম ভাই। আমরা তার আলোচনা শুনবো এবং বিস্তারিত রিভাইভিং যে প্রসেসটা, এটার এই কথাগুলো নিয়ে বলতে চাই আজকে। সাবজেক্টের লাইভের টপিক হলো যে কি কারণে উজ্জীবিত অন্তর্বর্তী সরকার, বা যে কারণগুলা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা পজিটিভ সাইন ফর বাংলাদেশ, যে আমাদের সরকার উজ্জীবিত, দ্বিতীয় ফেজে নতুনভাবে উজ্জীবিত সরকার, বলতে গেলে মোটিভেটেড এবং ভেরি স্ট্রং body language to speeches, everything clearly suggesting that the government in full swing right now, which is a good sign for Bangladesh, ladies and gentlemen. It's a very positive sign that Bangladesh is on track. Although আমরা অনেকেই মনে করেছিলেন এই সরকার হয়তো শেষ হয়ে গেল এই জায়গাগুলোতে, না, সরকার ঘুরে দাঁড়াচ্ছে। সমর্থন পেলে কাজ করে যেতে পারে এই সরকার আমাদের জন্য, যেগুলা দরকার আছে। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চিফ অ্যাডভাইজারের সাথে ইলন মাস্কের যে টেলিকনফারেন্স বা ভিডিও কল হয়েছে, সেটা নিয়ে তুমুল আলোচনা হয়েছে এই জায়গাগুলোতে। এটা বিতর্ক বলার কোনো সুযোগই নাই, আলোচনা হয়েছে বাংলাদেশে, around the world, amongst Bangladeshis, and in India too. Why? Because it has a significance, ladies and gentlemen. That's why সব জায়গায় আলোচনার বিষয়বস্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনার ইলন মাস্ক, অর্থাৎ the most powerful individual or person in the US government under President Trump, to be honest, and it has a significance. That's why it is a talkative issue. India এমন কোন নিউজ পেপার নাই বা ব্রডকাস্টিং কর্পোরেশন নাই যা এটা নিয়ে আলোচনা করে নাই, এই বিষয়টা তুলে নাই যে কি হয়েছে এখানে। এবং সেই ইলন মাস্কের কারণ ভারত মনে করেছিল ওয়াইড সিগনিফিকেন্ট, কারণ আমাদের সরকার কিছুটা চিন্তায় ছিল, আমরাও ছিলাম, যে ভারতীয় যে নোংরা লবিং বা আপনার ডার্টি গেম, এটা দ্বারা আবার কোনোভাবে, যেহেতু প্রো ইন্ডিয়ান কিছু মানুষ এখানে আছেন, তারা আবার কোনো ধরনের কাজ করতে পারেন কিনা, সরকারকে বেকায়দায় ফেলার জন্য কোনো কিছু করার চেষ্টা করেন কিনা, এই বিষয়গুলা উঠে আসছিল। যে কারণে আজকের লাইভের বিষয়বস্তু যে পয়েন্টস গুলা বা দোজ এলিমেন্টস re-energized the government, which is a good sign. And also যে কারণে শেখ হাসিনার অর্থাৎ সম্ভাবনা বা উত্থানের সম্ভাবনা দুলিশাত হয়ে গেল। শুধু দুলিশাত নয়, আপনার চিরদিনের জন্য হয়তো শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের মতো আদালতে দাঁড়িয়ে দোষী সাব্যস্ত হওয়ার অন দ্য ভার্জ আছেন উনি, অর্থাৎ দ্বার প্রান্তে এই মুহূর্তে আছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টেলেকচুয়ালিটি নিয়ে প্রশ্ন তুলেছেন আমাদের অনেক সোশ্যাল মিডিয়া, পাগল টাইপের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা, যারা না বুঝে, ভবিষ্যৎ না বুঝে, কথাবার্তা কোন দিকে কি যাচ্ছে এটা না বুঝে আলোচনা শুরু করে সরকারকে ব্যতিব্যস্ত এবং সমালোচনা করার চেষ্টা করেছিলেন। তার ক্ষমতা বা তার কানেকশন বা নেটওয়ার্কিংটা সম্বন্ধে কোনো ধারণাই ছিল না ওনারা নিজেদেরকে বিপ্লবী মনে করেন, তবে ভুল অনেক জায়গা তারা করেছেন, আবারও ভুল করেছেন, এইটা আমি মনে করি। সো তাদের কথা শুনবেন, তবে বি কেয়ারফুল হোয়াট ইউ আর লিসেন টু, হোয়াট ইউ আর অ্যাকসেপ্টিং। When you accept something seriously, it could destabilize your psychology in regards to the government. Ladies and gentlemen, so
আজকের বিষয়টা হলো যে প্রথমে আমি তিনটা কারণে আমি মনে করি সরকার এখন খুবই, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি দেখেন উনি 7 সিস্টার্স নিয়ে মানে কথা বলছেন, নজিরবিহীন ঘটনা। উনি বলছেন 7 সিস্টার্স এর কারণে। হোয়াট ডাজ ইট টেল ইউ? ইট ডাজ টেল ইউ ভেরি সিরিয়াস স্টাফ। অর্থাৎ উনি যে ইন্ডিকেশন দিয়েছেন যে 7 সিস্টার যদি আমাদের হতো, টু বি অনেস্ট, বা আমরা কোন ধরনের কবজা করতে পারতাম বা আমাদের সুযোগ থাকতো, তাহলে নেপালের সাথে আমাদের বিজনেসটা ভালো হতো। সরকারকে উদ্দেশ্য করে, এটা নেগেটিভ এন্ড পজিটিভ সাইডস, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ইটস ভেরি ভেরি সিগনিফিকেন্ট এন্ড আমি যদি বলি পজিটিভ ফর আওয়ার পিপল, আওয়ার কান্ট্রি। কারণ 7 সিস্টার্স নিয়ে কখন কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক ইলন মাস্কের সাথে আলোচনার পরেই কিন্তু ঘটে গেছে সব বিপ্লব সরকারের ভিতরে। অর্থাৎ সরকার ঘুরে দাঁড়িয়েছে। প্রশাসনে যারা মনে করেছিলেন শেখ হাসিনা রিভাইভ করবে, আবার আপনার রিএস্টাবলিশ বা রিহ্যাবিলিটেশন ঘটবে ইনটু দ্য পলিটিক্স, তাদের মানসিক অবস্থা ধূলিসাতের সাথে এটার সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা যে দি হাসিনা এরা ইজ ওভার forever in Bangladesh, not only in Bangladesh, but also on the political service forever. She's now accused of crimes against humanity. The Hague International Criminal Court, ICC, is awaiting for Sheikh Hasina's trial, I believe, and that should be happened because she committed crimes against humanity and committed genocide in Bangladesh, ladies and gentlemen. She নতুন যে এই যে আপনার 21st সেঞ্চুরিতে এবং একজন মহিলা নাম্বার 1 জেনোসাইড যিনি করেছেন, মানবতা বিরোধী অপরাধে যুক্ত প্রথম মহিলা ইতিহাসের, এটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইটস আ লজ্জা, ইটস আ লজ্জা, ইটস আ শেম ফর বাংলাদেশ যে উনি প্রথম মহিলা একজন ব্যক্তি যিনি মানবতা বিরোধী অপরাধে জাতিসংঘ কর্তৃক আপনার ঘোষিত এবং সার্টিফাইড। সো আওয়ামী লীগের যারা মনে করেছিলেন শি ইজ নট ওভার, I'm telling you, brothers and sisters, she's over forever. Now, if you want something different, think about that. Don't think with anything relating to Sheikh Hasina, because she's not gonna, I mean, her return is impossible. She's gone forever. That's why India changing their mood right now towards Bangladesh, because they don't know, because it's a law, it's a procedure, regulations in place. এর কোন ব্যক্তি যদি মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকে, সে জাতিসংঘের চর্চাভুক্ত কোন দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবেন না, কারণ জাতিসংঘ দ্বারা উনি মানে আপনার তদন্তে উনি দোষী সাব্যস্ত। সুতরাং এই ব্যক্তিকে জাতিসংঘ কখনো রিকগনাইজ করে না কোন দেশের। সুতরাং তার রাজনীতিতে ফিরে এসে রাষ্ট্র ক্ষমতা নেওয়া, ইটস ওভার ফরএভার, রাইট? আচ্ছা, তারপরে আপনার দেখেন, আপনি ইলন মাস্ক সাথে আলোচনার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নতুন শক্তি আমরা দেখতে পাচ্ছি, নজিরবিহীন ঘটনা, উনি কিন্তু এখন আরো উজ্জীবিত। উনি আপনি কল্পনা করতে পারেন, উনি এই মুহূর্তে 7 সিস্টার্স নিয়ে কথা বলছেন। তো প্রথম যে শক্তির যে উৎসটা, যে ষড়যন্ত্র, আমাদের সোশ্যাল মিডিয়া অনেকের প্রপাগান্ডার ভিতর দিয়ে যে একটা দুদুল্যমান অবস্থার সৃষ্টি হয়েছিল, তার চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গেছে যখন জাতিসংঘ আপনার শেখ হাসিনাকে বলেছে আপনি গণহত্যা করেছেন বা মানবতা বিরোধী অপরাধ করেছেন। যদিও মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা কমপ্লিটলি দুটো জিনিস, জাতিসংঘ গণহত্যাকে এখানে রিকগনাইজ করে না, বাট আমাদের মতে উনি গণহত্যা করেছেন, এটা গণহত্যার সামিল। সুতরাং তাদের যে ডেফিনেশন অফ জেনোসাইড ইজ ভেরি ব্রড, সো দ্যাটস ওয়াই উনি এটা করেন নাই, তারা মনে করছেন। বাট মানবতা বিরোধী অপরাধ করেছেন, ইট ইজ আ সিস্টার কনসার্ন অফ জেনোসাইড, লেডিস এন্ড জেন্টলম্যান। মানে সিস্টার কনসার্ন ইংরেজিতে যাকে বাংলাতে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ছোট একটা প্রতিষ্ঠান হচ্ছে জেনোসাইডের ভাই বলতে পারেন অথবা বোন বলতে পারেন যে আপনার এইগুলা। সুতরাং শেখ হাসিনার এই জিনিসটা প্রমাণ করেছে এবং পৃথিবীতে কোন তদন্ত সংস্থা, জাতিসংঘের এই নিরপেক্ষ তদন্ত সংস্থার চেয়ে এটাকে নিয়ে প্রশ্ন তোলার বিন্দু মাত্র কোনো সুযোগ নেই। ওয়াই? বিকজ তারা নিউট্রাল, তারা ট্রান্সপারেন্ট, তারা অ্যাকাউন্টেবল, তাদের যে মেকানিজম আছে সেটা এতটা ভার্স, তারা এটা কোনোভাবে চ্যালেঞ্জ করতে পারবে না পৃথিবীর কোনো তদন্ত মানে সংস্থা। এবং সলিড এভিডেন্স নিয়ে তারা এটা রিপোর্ট তারা দিয়েছেন। আপনি যদি কখনো যদি মামলা হয় আপনার কিসে এই আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা যায়, সেই মামলাতে তারা এই জাতিসংঘের তদন্ত রিপোর্টের যে কপিটা বাংলাদেশ সরকার হোল্ড করে সেটা প্রকাশ করবে, জাতিসংঘ দিতে বাধ্য আইসিসির কাছে সেই রিপোর্টটা with solid and digital and forensic evidences. So therefore it's over for Sheikh Hasina, so don't worry about that. So এই কারণে আওয়ামী লীগের যারা আছেন তারা বুঝেছেন শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি বা শেখ পরিবারকে দিয়ে অন্ততপক্ষে আর সম্ভব না, দিস ইজ ওভার নাও। সেকেন্ড ফেজ, এরপরে আপনি দেখেন সবকিছু ঠান্ডা হয়ে গেছে পানির মতো, এখন আর আগের সেই গর্জন নেই যে আপনার কি হতে পারে। ভারত বুঝে গেছে শেখ হাসিনাকে আর কখনোই পুশ করা যাবে না, এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জানেন শি ইজ ওভার। সো দ্যাটস ওয়াই, এবং ইলন মাস্কের ফোন, এই দুটো বিষয় কিন্তু
টোটালি এনার্জাইজ করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টকে। দ্যাটস ওয়াই হি ইজ টাফ রাইট নাও ইভেন অন বাংলাদেশি পলিটিক্যাল পার্টিজ। উনি যেভাবে বলছেন যে আপনি যে জায়গাতে দ্বিমত পোষণ করেন যে না আপনি আমার সাথে আসবেন না, আপনি এই সংস্কার মানেন না, ওকে উই ক্যান পুট ইট অন ইন্টারনেট অর অন ওয়েবসাইট, সো মানুষ দেখবে কি কি কাজ আপনি বাধা দিয়েছেন, অর্থাৎ বাধা সৃষ্টিকারী আছেন কিনা আপনার, যেটাকে আমরা বলি রাইট, সো অবস্ট্রাক্টিং দ্য জাস্টিস যদি আমরা বলি ওই অর্থে, বা অবস্ট্রাক্টিং টু রিফর্মস ইংরেজি যাকে বলে, আপনি কি এটাতে আসেন কিনা। সো ইটস এ সিরিয়াস একটা ইস্যু, এবং ওনার মাথা থেকে এটা আসছে যে কোনোভাবে হোক। সো এটা একটা আনবিলিভেবল স্টাফ যে বলে দিবেন আপনি এই দল, আপনি এটা মানেন নাই। মানুষ যখন প্রশ্ন করবে ভবিষ্যতে আপনি আমাদের এই অধিকারগুলা ছিল আপনারা বাধা দিয়েছেন, সুতরাং আপনাদেরকে আমরা ভোট দেবো না। সুতরাং এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার। সেকেন্ড থিং হলো আপনার ইলন মাস্কের সাথে নিশ্চয়ই কোনো কথা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সিরিয়াস কথাবার্তা, না হলে উনি ভারতকে টেনে আনছেন কেন এখন? দিস ইজ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট লেডিস এন্ড জেন্টলম্যান, বিকজ আপনি কল্পনা করতে পারেন উনি এখন ভারত নিয়ে কথা বলছেন, এতদিন তো কথাই বলেন না, এখন উনি ভারত নিয়ে কথা বলছেন, ভারতের 7 সিস্টার্স নিয়ে প্রশ্ন তুলছেন, মানে চিকেন নেকের এই বিষয়টাও আসতে পারে এখন। এই বিষয়গুলা আপনাকে কি বার্তা দেয়? এই বার্তা দেয় তার কনফিডেন্স অত্যন্ত সিরিয়াস এবং ভেরি ভেরি আপনার আর সিরিয়াস। এটার শক্তি যে জায়গা থেকে পাওয়ার, নিশ্চয়ই এই জায়গা থেকে উনি পেয়েছেন। এবং ইলন মাস্ক ইজ কামিং টু বাংলাদেশ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। উনিকে বলছেন উনি কি আসবেন? অফকোর্স সে আসবে। লং জার্নি, নিশ্চয়ই মধ্যপ্রাচ্যে কোনো জায়গাতে তার ট্রিপ থাকলে সে নিশ্চয়ই আসবে, অথবা ইলন মাস্ক উনি ডাইরেক্ট আমেরিকা থেকে আসতে পারেন, এবং উনি বলেছেন আসবেন, সুতরাং উনি আসবেন। এবং আমি মনে আছে আপনাদেরকে 3 থেকে 4 মাস আগে আমি বলছিলাম ইলন মাস্ক ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব রেসপেক্ট করে, হি ইজ এ ফ্যান অফ ডক্টর মোহাম্মদ ইউনূস, বলছিলাম বারবার। কিন্তু আমি এটা মনে আছে কিনা আপনাদের, যারা নিয়মিত দেখেন, কোনো পর্ব মিস করেন নাই, তারা নিশ্চয়ই আপনার অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। ওকে, সো ইউ নো হোয়াট আই মিন। আপনি দেখেন এখন এই পর্যায়ে, কারণ এই গত 1 সপ্তাহ ধরে ইলন মাস্কের সাথে ফোন, জাতিসংঘ রিপোর্টের পরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের চেহারা, কথাবার্তা, আচার আচরণ, স্টাফনেস সবকিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে, মনে রাখবেন। এবং সেকেন্ড ফেজে সরকার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে, যে মিস্টেক এবং দুর্বলতা আমরা সরকারে দেখেছিলাম। আবার বলছি 100% সরকার ঘুরে দাঁড়ায় নাই বা আপনার সবকিছু পরিবর্তন করে নাই, তবে পরিবর্তন হচ্ছে। এবং সরকারের যে কনফিডেন্স লেভেল এবং ফেশিয়াল এক্সপ্রেশন বা বডি জেস্টার আমরা যদি দেখি, নির্দ্বিধায় আমরা বলতে পারি something very positive in the government taken place, so that the government is re-energized, motivated, and have got some boosting so that they can move on to do the right reforms for our country, ladies and gentlemen. So এটা হচ্ছে এই কথাগুলো। এবং আমার কাছে মনে হয় যে ধরেন আমি শুনাই আপনাদেরকে উনি কি বলেছেন, এগুলো একটু শুনেন। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না, তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনীতি। আমি জানি না কি হইলো আমার এখানে, আচ্ছা এই কথাটা বলছেন যে কোন কারণে মাইকটা বন্ধ হয়ে গেছে, লিসেন জেন্টলম্যান। সো আচ্ছা, নো সাউন্ড। ও এর মানে হচ্ছে কেউ আমাকে ফোন করেছিল, এখানে যেহেতু সাইলেন্ট দেওয়া আছে, ফোন করেছিল এই সাথে। আচ্ছা, আপনি আমাকে বলেন কি, আপনি আমাকে বলবেন কি যে আমার সাউন্ডটা, ভলিউমটা কি বোঝা যায় কিনা, আমার সাউন্ডটা বোঝা যায় কিনা, আপনি একটু আমার বলেন তো ভাই। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো এই যে থ্যাংক ইউ। তো এই যে সরকারের যে পরিবর্তন, চেহারা ছবির পরিবর্তন, আচার আচরণ পরিবর্তন সরকারের, এগুলা কিন্তু ভেরি ভেরি সিগনিফিকেন্ট আমাদের জন্য, এবং এটা আমরা চেয়েছিলাম। কারণ প্রথম একটা ধাপ আমরা পেরিয়ে গেছি, সেটা হচ্ছে কি, একটা জিনিস নিশ্চিত করে এখন আমি আপনাদেরকে বলতে পারি, সেটা কি, সেটা হলো আমেরিকান ইনভেস্টমেন্ট যখন দেখবেন আসা শুরু হয়েছে, এর মানে আমেরিকার বিশ্বপক্ষ থেকে কোনো দেশের উপরে নেগেটিভিটি নাই, অর্থাৎ নেগেটিভ যে একটা অ্যাসেসমেন্ট ওইটা নাই। যদি থাকতো তাহলে কোনো অবস্থাতেই এই আপনার ইনভেস্টমেন্ট, অর্থাৎ স্টারলিংকের যে ইনভেস্টমেন্টটা এখন আসতেছে, স্টারলিংক এটা বাংলাদেশে ইন্টারনেট আসছে, এর মানে কি, এর মানে হচ্ছে ইলন মাস্ক সরকারের সবকিছু জানেন। এবং বাংলাদেশের জন্য পজিটিভ সাইডটা হলো যে কোনোভাবেই বাংলাদেশ বিরুদ্ধে একটা বক্তব্য দেওয়াতে পারে নাই ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে after becoming president. This is a great একটা পজিটিভ সাইড এবং নিউজ ফর বাংলাদেশ। কারণ আমরা যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা চিনি,
যে কোনো একটা মন্তব্য উনি করে পড়তে পারে। ফর এক্সাম্পল, যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তন করেছে, উনি যদি সত্যিকার অর্থেই ধরেন কোনোভাবেই ক্ষুব্ধ হতেন বাংলাদেশের উপর, উনি বলতেন কি, ইট ইজ ভেরি ভেরি আনফর্চুনেট একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টকে এভাবে ফেলে দেওয়া, আমরা মনে করি এটা আমেরিকার কাজ না, এটা সেটা, এটা বলতেন উনি। কিন্তু উনি বলেন নাই। কেন বলেন নাই? মানে তার এই বিষয়ে কোনো ধরনের চিন্তা নাই, বাংলাদেশ যে কোনো নেগেটিভিটি তার ভিতরে নেই। এই যে ব্রিফড হয়েছেন, ওয়েল ব্রিফড, এটা একটা সিগনিফিক্যান্ট জিনিস। এবং মনে রাখবেন আপনি যে ইলন মাস্ক কিন্তু ডক্টর মোদী ইউনূসের সাথে আলোচনা করার পরেই কিন্তু নরেন্দ্র মোদীর সাথে বৈঠক মানে আপনার ফেস টু ফেস বা ইন পার্সন বৈঠক করার পরেই কিন্তু উনি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দিয়েছেন এবং উনি বলছেন একটা ভেরি পজিটিভ একটা ডিসকাশন বা একটা মিটিং হয়েছে, ফোন কল হয়েছে ওনার সাথে, সাথে সাথে ভদ্রলোক রিপ্লাই করেছে। দিস আর দ্য গুড সাইন। মনে রাখবেন আপনি যে একজন পলিটিশিয়ানের কে তার মনোভাবটা একটা দেশের প্রতি বা একটা নেতার প্রতি বা নেত্রীর প্রতি একটা গ্রুপের প্রতি কি ধরনের তার কথাবার্তা আচরণ কোনো না কোনো বেশে রেখেই যাবে। এগুলা যদি তার এইটার প্রতি কোনো ধরনের নেগেটিভিটি থাকে, বিরক্ত থাকে বা তাকে খারাপ মনে করে, কোনো না কোনোভাবে সে এটার একটা চিহ্ন রেখেই যাবে। এবং পার্টিকুলারলি ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি যারা লুকাতে পারেন না তাদের মানে কোনো ধরনের বিদ্বেষ থাকলে কারোর প্রতি বা কোনো দলের প্রতি বা কোনো দেশের প্রতি বা কোনো জাতির প্রতি বা কোনো ধর্মের প্রতি, এটা উনি প্রকাশ করে নেই দেন কোনো না কোনোভাবে। এতটা স্ট্রিক্ট স্ক্রুটিনাইজের ভিতরে থাকার পরেও প্রেসিডেন্ট ট্রাম্প এখন এটা করে যাচ্ছেন। এর মানে হলো যদি বাংলাদেশের বিরুদ্ধে নেগেটিভিটি থাকতো তাহলে উনি বের করে দিতেন। এই ক্ষেত্রে সিরিয়াস পরাজয় করেছে ভারতীয় ডিপ্লোমেসি। আবারও মানে পার্শ্ববর্তী দেশ শুধু নয়, সারা বিশ্বে ইন্ডিয়ান ডিপ্লোমেসি দে হ্যাভ এ সিরিয়াস আবার ডিজাস্টারিয়াস ফেইলিয়ার্স। I mean in terms of diplomacy, তাদের নিকটবর্তী দেশ যেগুলা অর্থাৎ পার্শ্ববর্তী দেশ, প্রত্যেকটা দেশের সাথে এতটা খারাপ সম্পর্ক একটা দেশের হতে পারে পৃথিবীতে ভারতকে না দেখলে আপনি বুঝতে পারবেন না। আপনি আমাকে বলেন একটা দেশের নাম বলেন যে দেশে তার প্রত্যেকটা নেইবারিং কান্ট্রির সাথে সিরিয়াসলি সম্পর্ক খারাপ। বলেন একটা দেশের নাম বলেন আপনি পৃথিবীতে, আপনাকে দেখেছেন কিনা একটা দেশ, তার মধ্যে হচ্ছে ভারত। এরপরে তারা শুধুমাত্র মানে অর্থাৎ হিন্দু ন্যাশনালিজম বা ন্যাশনালিস্ট যে এই স্লোগান দিয়ে আপনার জয়শঙ্কর এখনো টিকে আছেন। আর না উনি যে ফেল করেছেন এবং আপনারা দেখেছেন যে এত আলোচনার পরেও কিন্তু ভারতীয় মাইগ্রেন্টদেরকে আবার আপনার শেকল্ড অবস্থায় মানে বাংলা তারা ইন্ডিয়াতে পাঠিয়েছে। এর মানে এটা খুবই দুঃখজনক, এটা অমানবিক, এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। কিন্তু এটা কোনোভাবে পরিবর্তন হয় নাই। ইভেন আমি আপনাদেরকে বলি যে আমি আপনাদেরকে দেখাই, এটা দেখার দরকার আছে আপনাদেরকে, সেটা হলো যে এত আলোচনার পরেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতকে নিয়ে আবার বলছেন ভারত আমাদেরকে রিপিং করতেছে, ভারত আমাদেরকে এই করেছে। তাহলে এত সুন্দর যদি বাইলেটারাল মানে আলোচনা হয় তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে নিয়ে আবার বিষাদগার কেন করেন, ভারতকে আবার ব্লেম করে কেন? এর মানে হচ্ছে যতই আলোচনা হয়েছে কিনা সম্পর্কের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মনোভাবের কোনো পরিবর্তন হয় নাই ভারতের প্রতি। হোয়াট ডাজ ইট টেল ইউ? ইট ডাজ টেল ইউ দ্যাট শুধুমাত্র বাইলেটারাল রিলেশন যেগুলো এগুলো আছে অন্তরে বা ভিতর থেকে কোনো ধরনের সম্পর্ক বা চির ধরাতে পারে নাই মোদির এই ট্রিপটা। এবং আমি আবার বলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ট্রিপটা ছিল সিরিয়াস ডিপ্লোম্যাটিক এফর্টসের ফসল। অর্থাৎ উনি এই ইনগোরাল অনুষ্ঠানে ওনাকে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন। একটা পর্যায়ে 3 বার উনি গেছেন। এটা শুনেন, একটা যে মনে রাখবেন, রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে এই বক্তব্যটা উনি দিয়েছেন এবং এই বক্তব্যটা দেওয়ার পরে ইন্ডিয়ান গভর্নমেন্ট শুধুমাত্র জয়শঙ্কর বলেছেন না না, কিন্তু জোরালো কোনো প্রতিবাদ করতে পারেন নাই। কারণ ভদ্রলোক জানে উনারা 3 বার কেন গেছিলেন। এই 3 বারের ফসলে শুধু ভারতের ট্রিপটা কনফার্ম করতে পেরেছেন আপনার জয়শঙ্কর, এইটাই করতে পেরেছেন। কিন্তু এটাতে সত্যিকার অর্থেই যে সুফল, যেটা আপনি যদি ভারতীয় ইউটিউবারদেরকে দেখেন তারা এটা চুলচারা বিশ্লেষণ করতেছেন এবং যারা প্রো বিজেপি গভর্নমেন্ট মানে নিউজ পেপার মানে কর্পোরেশনস না, নিউজ আউটলেট বা কর্পোরেশনস না, তারা সূক্ষ্মভাবে প্রত্যেকটা জায়গাতে দেখিয়েছেন কতটা ডিজাস্টারিয়াস আপনার এই ডিপ্লোমেসি বা ট্রিপ হয়েছে ওই ক্ষেত্রে। এটার একটা উৎকৃষ্ট উদাহরণ আমি নিজে বলেছি, সবার আগে এই কথাটা আমি বলেছি, হোয়াট এ ফেইলিয়ার, disastrous failure. Go and check my videos. They made videos after me, right? But আপনি যদি কল্পনা করতে পারেন যে এই জায়গাতে, সুতরাং আমি কিন্তু আগে এই প্রশ্নটা তুলেছিলাম, পরে তারা বিস্তারিত তাদের মতো করে, যেহেতু they are very very professional. Did he black phone? No, did he? ওকে, সো এটা হলো সবচেয়ে বাস্তবতা, রাইট? ফারদিন আসছিল, ফারদিনের ফোনটা কেবা কাহারা, মানে আমার যে একটা ফোন আছে, আরো একটা ফোন আছে, এটা ফারদিনের কাছে থাকে, এটা সে হারিয়ে ফেলছে এর জন্য। আচ্ছা থাক। তো
আমার Fardeen, shut the door please baba. My daddy, can you shut the door Fardeen? Fardeen, acha, so don't be rude on Fardeen. No, I'm not, but you know what I mean, he's always with me. So সবচেয়ে বড় জিনিস হলো যে আমি এই কথাগুলো বলছিলাম, আপনি দেখেন, আমি আপনাদেরকে দেখাই। আপনারা যে বলেন খালি যে তারা ভারতের যারা এই যে ভারতীয় যারা আছে তারা যে প্রপাগান্ডাগুলো ছড়ায় যে তারা সফল করেছে, এই করেছে, সেই করেছে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে যে কোন যায় সফল কিনা বিফল, দেখেন আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। উনি আলোচনা করার পরেও সাধারণত এই বিষয়গুলো তারা কথা বলেন না, যেগুলা অলরেডি ডিসপিউট হ্যাজ বিন রিজলভড, এগুলো নিয়ে কথা বলার মানে উচিত না, কিন্তু উনি আবার বলেছেন। এর মানে কি সম্পর্কের ক্ষেত্রে যে পরিবর্তন যেগুলো তারা আশা করেছেন এগুলা ঘটে নাই। আমি আপনাদেরকে দেখাই, আমার কাছে লিঙ্কটা আছে লাইভ, একটু সহ্য করেন প্লিজ, টলারেট মি গাইজ। আচ্ছা, হিয়ার উই গো, আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন উনি কোথায় বলেছে, কোথায় গেল? আচ্ছা, ওকে, আচ্ছা ছিল এখানে, বাট আমি এটা পাচ্ছি না এক্স্যাক্টলি, বাট প্লিজ bear with me. ফেসবুক ভাই, nah, I didn't find it right now, but it's okay guys, please take it easy. So ভাই খেলা হবে খাতে শামীম ওসমান কোথায়? আচ্ছা, শামীম ওসমান এগুলা মানে ঘুরাচ্ছে, এখন তার কোনো অবস্থান নেই। যেখানে পারতেছে টাকা পয়সা লুটপাট করেছে, এই টাকা দিয়ে মানে লাক্সারিস জীবনযাপন যেগুলো আছে এগুলো তারা করে যাচ্ছে এলাকাতে, এবং এই টাকাতে হাত দিতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা। টাকাতে যদি আপনি হাত না দিতে পারেন তাহলে মনে রাখবেন আপনি কোনো পরিবর্তন আনতে পারবেন না। সো অ্যাবাভ অল আমি যেটা বলতে চাই সেটা হলো যে আসলে এটা তো আছে এখানে লিঙ্কে, প্রচুর লিঙ্কের ভিতরে এটা আছে। সেটা হলো যে ইলন মাস্ক এবং জাতিসংঘ রিপোর্টের পরে শেখ হাসিনার রাজনীতি দুলিশাত হয়ে গেছে। আরো একটা জিনিস দুলিশাত হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে ভারতের যে মিস ইনফরমেশন বা প্রপাগান্ডা, এটা দ্বারা প্রমাণ হয়েছে যে তারা কোনো কিছু করতে পারে নাই। আপনার আচ্ছা, তারপরে আপনি দেখেন এই 2 দিন আগে আবার প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে দোষারোপ করেছেন আমেরিকা থেকে অবৈধ সুযোগ নেওয়ার জন্য। এটাই আমি দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে এখন, মানে আমি আই উইল ট্রাই টু ব্রিং ইট অন লেটার। সো talk about the Indian media, they finally realize Modi should send back Hasina to Bangladesh. শুনেন, আচ্ছা, গতকালকে টাইমস অফ ইন্ডিয়ার যে সার্ভে, সেই সার্ভেতে উঠে এসেছে যে 50% ইন্ডিয়ানস তারা মনে করেন শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়া উচিত। মাইন্ড ইট, 50%, এটা একটা হিন্দু ন্যাশনালিস্ট কান্ট্রি, এবং এখানে এবং আপনি শুনে আশ্চর্য হবেন, বাংলাদেশের সাথে যে ভারতের যে খারাপ সম্পর্ক চলছে, প্রত্যেক ভারতীয় যারা রাজনীতি নিয়ে কোনো খোঁজ খবর রাখে না তারা ওই খবরটা জানেন এখন। এটা আমি নিজে দেখেছি, যে ডক্টররা যারা সাধারণত এগুলো দেখেন না, আমি নিজে দেখলাম, তারাও জানেন যে হোয়াটস গোয়িং অন উইথ বাংলাদেশ, দে আস্কড মি। সো এটা কল্পনা করতে পারেন, মানে আমেরিকাতে যারা থাকেন, যারা প্রফেশনাল, যারা, তারাও জানেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা খুবই খারাপ এই মুহূর্তে। সো এর মানে হলো যে সবার কাছে আছে, এবং এই সার্ভেতে উঠে এসেছে টাইমস অফ ইন্ডিয়ার যে তারা মনে করেন শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়া উচিত, কারণ শেখ হাসিনা রাইট নাও serious burden. Now the question is, would they do it? I don't think so they would do it. Why? Because প্রয়োজনে শেখ হাসিনার মৃত্যু হবে ভারতে যদি না উনি হেগে না যান। কেন? কারণ ভারতে এই বার্তা দিতে চায় সবার কাছে যে আপনার যে কি, যে আপনি আমাদের জন্য কাজ করবেন, ভারত প্রো ইন্ডিয়ান হবেন, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনাকে আমরা লুক আফটার করবো, এটা ভারত দিতে চায়। বিকজ তারা এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে তারা এই কাজটা করে থাকে তাদের গোয়েন্দা সংস্থা এবং তাদের এজেন্টদের দিয়ে, এর জন্যই তারা এই কাজটা করে থাকে। কিন্তু তারা যদি, এবং আমরা যেভাবে যাচ্ছি, যদি আমাদের রাজনৈতিক ঐক্যমত ঘটে, ভারত আমাদের কাছে নত স্বীকার করতে বাধ্য। তিস্তার পানি অটোমেটিকলি তারা ছেড়ে দিয়েছে, আমি জানি না এটা ফ্লাডের জন্য দিয়েছেন কিনা, বা সত্যিকার অর্থে পানির জন্য পানি, এই শুষ্ক মৌসুমে ফ্লাড নাই, এর মানে হলো পানির জন্য পানি দিয়েছেন। ইটস এ গুড সাইন। ভারতকে বুঝতে হবে বাংলাদেশে আপনার দাদাগিরি আর চলবে না। এখানে রেসপেক্টের সহিত ফেয়ার অ্যান্ড স্কোয়ার রিলেশনশিপ যদি করতে পারেন, ইউ আর ওয়েলকাম। ইফ নট,
you got to stay away. Because শেখ হাসিনার অধীনে যা করেছিলেন বাংলাদেশে, এটা ডাইরেক্ট 10% আপনি করতে পারবেন না, এখনো কোনো অবৈধ সুবিধা আপনি নিতে পারবেন না। দিবেন নিবেন, এটা হচ্ছে বাস্তবতা। ভুলে যাবেন না, বাংলাদেশ ভারতের $18 বিলিয়ন মার্কেট, $18 বিলিয়ন মার্কেট। সুবিধা কে নিতে পারে? আমরা নিতে পারি, বিকজ আমাদের এখানে এই যে প্রেসিডেন্ট ট্রাম্প সবাইকে হুমকি দেয়। উনি কেন হুমকি দিচ্ছে? বিকজ তাদের মার্কেট হচ্ছে আমেরিকা, তারা কনজিউমার্স, অর্থাৎ বাইং পাওয়ার আছে। এজন্যই আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প এটা দেন। না হলে কোনো দেশের অর্থনীতি যদি আমেরিকার উপরে নির্ভরশীল না হয়, মানে তাদের সাথে লেনদেনে যুক্ত মানে সম্পর্কিত না থাকে, তাহলে আমেরিকাকে ওই দেশে গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। টু বি অনেস্ট, তারা গুরুত্ব না দিয়ে বা এটা একটা মধ্যপন্থা তারা থাকতে পারে। কেন তাদের প্রত্যেকটা দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের বা আমেরিকান মানতে হয়? বিকজ অফ দেয়ার বাইং পাওয়ার ও বিকজ অফ দেয়ার এক্সপোর্টস ইনটু দ্য ইউনাইটেড স্টেটস। আই মিন সিমালটেনাসলি আপনি যদি দেখেন বাংলাদেশের ক্ষেত্রে ভারতের কি অবস্থা, আমরা হুমকি দিব, আপনি আমাদেরকে হুমকি দেন কিভাবে? আপনার মার্কেট হচ্ছে আমরা নেব না প্রোডাক্ট, কি করবেন আপনি? যান $18 বিলিয়ন প্রোডাক্ট পৃথিবীর কোথায় বিক্রি করতে পারেন দেখান আপনি আমাদেরকে। এই কঠিন মুহূর্তে ইট ইস অলমোস্ট ইম্পসিবল, যেখানে চায়না প্রত্যেকটা জায়গাতে গ্রাস করে রেখেছে। সুতরাং ভারতের অ্যাক্সেস উইল বি ব্লকড অর অ্যাক্সেস উইল বি ডিনাইড আনডাউটলি। সো এটা বুঝতে হবে ভারতকে। এবং ভারত আমাদের রাজনীতিবিদরা যদি গাছ দেখাতে পারে, বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দ এবং জামাতের নেতৃবৃন্দ, তারা যদি গাছ দেখাতে পারেন, ভারত নতজান হয়ে বাংলাদেশের সাথে কম্প্রোমাইজ করতে বাধ্য হবে প্রত্যেকটা ক্ষেত্রে। কারণ নতুন প্রজন্মের যে রাজনৈতিক দল এবং নতুন প্রজন্মের যারা আছে, তারা অলরেডি অ্যান্টি ইন্ডিয়ান মানে আগ্রেশনস। সো তারা ভাই ফারদিনকে একটু দেখান। আচ্ছা, সে চলে গেছে আবার লিস্টটা, আমি দেখাবো আপনাদেরকে। সো এটা তো বাস্তবতা। সো অ্যাবাভ অল প্রেসিডেন্ট ট্রাম্প, সরি, ইলন মাস্কের ফোন কল এবং জাতিসংঘের এই যে আপনার যে রিপোর্টটা, এই দুটো রিপোর্টে মানে প্রমাণ, এই দুটো জিনিসে একটা জিনিস প্রমাণ করেছে। সেটা কি? সেটা হলো শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার ডেস্ট্রয়েড। নাও এখন হচ্ছে শেখ হাসিনার এখন একটা জিনিসই হচ্ছে আপনার উনি আপনার ওয়াজ আন্ডার প্রেশার, বাট এলন মাস্ক স্টার্লিং ডিল এন্ড ইনভেস্টিগেশন, অ্যাবসলিউটলি ইউ আর রাইট, দ্যাটস হোয়াট উই টকিং অ্যাবাউট রাইট নাও। মানে এটা যে কতটা রিলিফ গাইজ, ইউ হ্যাভ নো আইডিয়া। আমি প্রতিদিন মনে নাই আপনাদেরকে খালি বলতাম এটা হতে পারে, এটা ফাউন্ড ফারদিন, হ্যাভ ইউ ফাউন্ড ইউর ফোন? Fardin, have you found your phone? আচ্ছা, দিকে চলে গেছে। সো আপনার এই ইলন মাস্ক এটা একটা রিলিফ। তো সরকার এখন বুঝেছে যে, এবং আমার ধারণা, আমি আবার বলছি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনার 7 সিস্টার্স নিয়ে ইঙ্গিত দেওয়া, ইটস ভেরি ভেরি সিগনিফিকেন্ট। মনে রাখবেন, উনার মানসিক একটা বুস্ট এখানে তৈরি হয়েছে, যে কোন জায়গা থেকে একটা ভরসা আমেরিকা থেকে অন্তত উনি পেয়েছেন। তবে বলে রাখি, ইসকন কেন্দ্রিক একটা প্রেশার আসবেই। আমি যা বলেছি এটাই ঘটবে, আজকাল পরশু আসবেই। এটা আমি আবার বলছি এবং এখনো বলে যাচ্ছি, এটা আসবে। ওইটাকে ডিল করতে হবে বাংলাদেশ ঠান্ডা মাথায়, নট এ প্রবলেম। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, শেখ হাসিনার রাজনৈতিক ইতিহাস করেছে। এখন হলো শেখ হাসিনা যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে উনাকে যাইতে না হয়, বিচার মানে ফেস করতে না হয়, শেখ হাসিনার মৃত্যুর আগ পর্যন্ত সবচেয়ে বড় শান্তির জায়গা হচ্ছে যে নেদারল্যান্ডসে আন্তর্জাতিক অপরাধ আদালতে উনাকে যেন মানবতা বিরোধী অপরাধের কেস ফেস করতে না হয়, সেখানে উনাকে যেতে না হয়। এটা যদি না হয়, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। এবং একটা যে মনে রাখবেন, যখনই মানে তারা রিকোয়েস্ট সেন্ড করবে টু হ্যান্ড ওভার হার টু দি আই মিন আইসিসি, টু বি অনেস্ট, ইন্ডিয়া ক্যান নট রিজেক্ট ইট, বিকজ ইন্ডিয়ার ওই পাওয়ার নাই, ইন্ডিয়াকে করতেই হবে এটা, বিকজ তারা একটা মানে সাইন করেছে এই ট্রিটিতে। বাই ট্রাইলিং কাউন্সিল ইন বাংলাদেশ, নো ফিউচার গভর্নমেন্ট ক্যান ডু সাচ এ ব্রুটাল ম্যাসাকার। আচ্ছা, সো এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা। এখন আমি মনে করি যে শেখ হাসিনার রাজনীতি ফেরা নয়, আওয়ামী লীগের যারা নেতা কর্মী যারা আছেন, আপনাদের সবচেয়ে শান্তির জায়গা হলো যদি শেখ হাসিনাকে নেদারল্যান্ডসে তারা কোনোভাবেই উনি ল্যান্ড করতে না হয়। এটাই হবে শেখ হাসিনার সবচেয়ে বড় পাওয়া জীবনের শেষ মুহূর্তে এসে। কিন্তু রাজনীতিতে ফিরবেন, আবারও ফিরবেন, এই সম্ভাবনা এখন ইন্ডিয়াই দেখে না শেখ হাসিনার। আপনারা আওয়ামী লীগ তো দেখা দূরের কথা, অন্য যারা আছে তারা তো দেখা দূরের কথা। যেই জাতিসংঘের যে রিপোর্টটা আসে, রিপোর্টের পরেই ভারতের টোটাল চেহারা, ভারতীয় মিডিয়ার সব পরিবর্তন হয়ে ঠান্ডা হয়ে গেছে, অন্যদিকে শিফট করতেছে। কারণ তারা জানে এই রিপোর্টের পরে শেখ হাসিনার রাজনীতির মৃত্যু বা খবর রচিত হয়ে গেছে আওয়ামী লীগের হয়তোবা, এবং শেখ হাসিনার অ্যালং উইথ হার ফ্যামিলি মেম্বার্স ও ডাইনাস্টি, লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস দ্য বটম লাইন। এখন যদি আমাদের রাজনীতিবিদরা ঐক্যবদ্ধভাবে আমরা থাকতে পারি এবং সত্যিকার অর্থে যদি আমরা, বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দ, তারা যদি একটু স্ট্রিক্ট হন, মানে প্রো বাংলাদেশি হন, সিরিয়াসলি আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের তারা কোনো সফট কর্নার মানে না দেখান এবং তারা টাফ হয়ে যান, তাহলে দিস ইজ ওভার ফর আওয়ামী লীগ ইন বাংলাদেশ ফর নেক্সট অ্যাটলিস্ট 2 decades, আই ক্যান টেল ইউ দ্যাট। এটাই আমি বলছি। এবং আমি মনে করি, আমি এখানে যাদের দেখেছি নিউ
ইয়র্কে বাংলাদেশ বিরোধী বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি বানানোর যে 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 ষড়যন্ত্র, এ থেকে আমার এত ঘৃণা জন্মেছে যে আমি মনে করি আওয়ামী লীগ কমসে কম 2 থেকে 5 বছরের জন্য আওয়ামী লীগের রাজনীতি ব্যান করে দেওয়া যায় কিনা এটা সক্রিয়ভাবে চিন্তা করা দরকার। তাহলে এই প্রাণীগুলা যখন এরা চলে যাবে রাজনীতিতে একটা পর্যায়ে, নতুন নেতৃত্ব আওয়ামী লীগের, নতুন প্রজন্ম প্রো বাংলাদেশি আওয়ামী লীগ যদি আসে, হয়তো আওয়ামী লীগ আবার ফ্লারিশ করতে পারে, বাংলাদেশে আবার রাজনীতি অ্যাক্টিভিটিস তারা শুরু করতে পারেন কিনা সেটা চিন্তার বিষয়। আর না হলে এই প্রাণীগুলা যদি থাকে, এই প্রো ইন্ডিয়ানস প্রাণীগুলা, রাজনৈতিক প্রাণীগুলা, এরা বাংলাদেশের জন্য কোনো লাভ হবে না, বরং এরা প্রতি মুহূর্তে যখনই সুযোগ পাবে বাংলাদেশকে ভারতের পক্ষ হয়ে মানে আপনার বাইট করার চেষ্টা করবে। দে আর লাইক এ স্নেকস, লেডিজ এন্ড জেন্টলম্যান। সো বি কেয়ারফুল, এরা যেন কোনোভাবে, কারণ আমি দেখেছি, বলতেছি, আমি দেখিয়েছি আপনাদেরকে, বলতেছে এরা তালেবানি রাষ্ট্র। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এখানে আওয়ামী লীগের মানুষও আছে, মানে কোটি কোটি আওয়ামী লীগের, এরাও কি তালেবান? মানে সবাই তালেবান। এরা একটা রাজনৈতিক দলের জন্য, একটা সৌরতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কতটা বেপরোয়া এরা কল্পনা করেন, খুন গুম এবং দেশকে জঙ্গিবাদ বানানোর কোন প্রচেষ্টায় তারা বাকি রাখেন নাই। সুতরাং এরা আমার দুশ্মন নয়, আমার ভবিষ্যৎ প্রজন্মের দুশ্মন। আমার ভবিষ্যৎ প্রজন্মকে মুসলমান হওয়ার কারণে শুধুমাত্র মিথ্যা সন্ত্রাসী আপনি আখ্যায়িত করবেন, আমি আপনাকে কখনোই আমার ভাই মনে করি না, এবং আমার রাজনৈতিক দল বা অভিভাবক কখনোই আমি মনে করি না। আপনাদের মনে করা উচিত নয়। ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তার জন্য আজকে হলো লিখে রাখেন যে ভূমিষ্ঠ হয় নাই যে এরা আমাদের দেশদ্রোহী, এরা আমাদেরকে জঙ্গি বানাতে চায়, বা পৃথিবীর কাছে মুসলমান, বাংলাদেশের মুসলমানদেরকে বেজ্জতি করতে চায় এবং দেশটাকে ধ্বংস করতে চায়। দিস ইজ your আপনার enemies. Okay, Anonymous goes in today, tomorrow Bangladesh government. Okay, walaikum assalam, thank you so much. So it is just the bottom line, ladies and gentlemen. India ex diplomat says Awami League should go in jail. Well, যদি আমি একটা জিনিস বলেছি, if you are not tough on criminals, those murderers, then you are like what? You are showing sympathy, or you going to be very cruel to the victims or innocent people. You cannot do that. You have to maintain it. এবং যতক্ষণ পর্যন্ত আপনি যদি এল সালভাদরকে দেখেন, এল সালভাদর ওভারনাইট তারা ঠিক করে ফেলছেন 3.5 বছরের ভিতরে। ওয়াই? বিকজ উনি জেলে ভর্তি করেছেন সবাইকে, এমন জেল বানিয়েছেন যে যত গ্যাং মেম্বার আছে MS-13 থেকে শুরু করে সবাইকে উনি জেলে ভর্তি করেছেন। করেই আজকে এল সালভাদর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, আপনার এই কি বলে এটাকে, এই অনিরাপদ জায়গা থেকে আজকে সবচেয়ে নিরাপদ জায়গা। এল সালভাদরের ক্যাপিটাল রাইট নাও, দে আর টেলিং লাইক দ্যাট এবং safer than ওয়াশিংটন ডিসি, ক্যাপিটাল অফ দ্য ইউনাইটেড স্টেটস, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আপনার এল সালভাদরের প্রেসিডেন্ট বুকেইলকে ফলো করা দরকার বাংলাদেশের গভর্নমেন্টের পরিবর্তন আনার জন্য। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটাই ছিল আমার বক্তব্য আজকে, যে দুটো কারণে সরকার মানে গট সাম বোস্টিং, রাইট? এখন আমাদেরকে এটা ধরে রাখতে হবে রাজনৈতিক দলগুলার ভিতরে। ভাই, আপনি আপনার ক্ষমতা অনুযায়ী দেশের জন্য কাজ করেন। আমি জানি ওনাকে রিকগনাইজ করতে চায় না, বাট আমি যা করেছি আমরা আনবিলিভেবল। আপনি বলেন আমারে, আমি এমন কিছু আমেরিকান রাজনীতিবিদদেরকে বাংলাদেশের সমস্যা তুলে ধরেছিলাম আমার আগের ফেসবুক পেজগুলোতে, এখন পর্যন্ত তা কেউ পারে নাই। আমি প্রথম ব্যক্তি যখন সেনেটরকে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের মানবতা বিরোধী আপনার অপরাধ নিয়ে, সরি হিউম্যান রাইটস ভায়োলেশনস নিয়ে, বব মেনেন্ডেস, যিনি পরে র্যাবের উপরে আপনার স্যাংশন প্রপোজ করেছিলেন। আমি বলছি না যে আমি বলার কারণেই উনি করেছেন, তবে আমি ইন্টারভিউ 6 মাস আগে, 6 মাস পরে শুনছি এটা আসছে। ইউ নেভার নো। এবং আমরা কংগ্রেসম্যানের কাছে তুলে ধরেছি, আমরা ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্টের কাছে আমি তুলে ধরেছি, আমার লেভেল থেকে আমি বাংলাদেশে কোনো মিডিয়া যা পারে নাই আমি সেটা তুলে ধরেছি। আমি যদি সত্যিকার অর্থেই একদম আমি এটাই আমার প্রফেশন থাকতো, এটা করে আমি খেতাম, তাহলে আমি হয়তো আরো সময় বের করতে পারতাম, প্রফেশনাল হতে পারতাম। হজবরল্য ও গুসালু, মানে আপনি যদি বলেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা পলিটিক্যাল অবজারভার ওর অ্যানালিস্ট, আমি হতে পারতাম না। আমি আরো উন্নতভাবে এটা প্রোডাকশন দিতে পারতাম, প্রডিউস করতে পারতাম। এবং আমি যে আরো প্রফেশনালি পারি না, এটা একটা প্রমাণ হলো এই শেখ সেলিম, যে আয়নাগরের নির্মাতা আবিষ্কারক, তাকে আমি খলিল ভাইয়ের কাছে পাঠিয়েছি। ওয়াই? আমি মনে করেছি নো, I don't think so I can do that because I'm not the right person for that. That's why I sent him over there and they did it. Good job, right? They made it happen. So এটাই মনে করি, but yes, I think I need to get some kind of I have to change it. I need some. You are perfect. Oh, thank you so much, by the way. এটা হচ্ছে আমার স্টাইল। এই স্টাইলে আমার গাড়ি থেকে লাইভ করা, টয়লেট থেকে লাইভ করা, যেখান থেকেই প্রবলেম হবে সেখান থেকে আওয়াজ দেওয়া। দিস ইজ মাই ক্যারেক্টারিস্টিক্স and I want to be like that. It's a natural characteristic, not to show off, মানে লোক দেখানোর জন্য না, এক্সট্রা ভিউ পাওয়ার জন্য না। কথা বলা দরকার, এবং কথা যেখান থেকে বলা যায়, যদি মুখ খোলা থাকে শুরু করে দেন, খালি মাথাটা, আপনার এন্টায়ার বডি, I mean inside water, not a problem, as long as you can speak and people can hear,
That's fine, more than enough. But that's what I did, ladies and gentlemen. Gari teke, bari teke, jahan jungle, you know what I mean? I tried my best. And it did work. It did work. I know my contributions. Doesn't matter who said what. Jealous feel করে যদি স্বীকার করতে না চায়, not a problem. আজকের যে তথাকথিত সুশীল এই যে আপনার এই যে কি বলে এই আপনার ইনফ্লুয়েন্সিয়াল individuals like motivational speakers মনে আছে ফারাজ করিম, তাসরিফ খান, সুলাইমান শুকন, বেশটা সুমন. I was the first person to address this issue. এবং এদের প্রত্যেককে আমি নাকানি চুবানি খাওয়াইছি। আগের আমার ফেসবুক পেজগুলো ছিল, কারণ বিশাল বড় ছিল তো, সবাই দেখতো এগুলো তখনকার সময়। এটা আমি ধরেছিলাম, আমি শুরু করেছিলাম I initiated almost touched everyone. আমি চ্যানেলের জিলুর ভাইকেও ধরেছিলাম, আমি শাইখ সিরাজকে ধরেছিলাম, যদি এটা নাগরিক সাকিব এই দুই তিনটা কাজ আমাদের করাইছে, বাট এটা খারাপ কিছু না। অন্যায় করলে আপনাদের কথা বলতে হবে, এবং গণতান্ত্রিক রাষ্ট্রে কথা বলা যে কতটা ইম্পর্টেন্ট সেটা প্রমাণ হয়েছে এই আজকের এই বিপ্লবের ভিতরে। আপনি কি মনে করেন এই বিপ্লব শুধু জুলাই থেকে শুরু হয়েছে আর 5th of August শেষ হয়ে গেছে, এটাই যারা করেছেন তারা? No guys, we started it 10 years ago. 10 years ago we started this campaign against this fascist government through social media, and that is a success today. It didn't come overnight. It took a huge long time. It could come earlier than that, because আমাদের politicians বা political parties গুলো organized ছিল না, অথবা ফেসিস্ট গভর্নমেন্টের চূড়ান্ত ফেসিজমের আলামতের কারণে তারা হয়তো দাঁড়াতে পারে নাই। এগুলা ছিল না, আরো আগে আসতো। এবং আমি বারবার বলেছি, ইলেকশনের পরে বলেছি, আপনি জানেন ডক্টর ফয়জুল হক ভাই, এই যে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, আমাদের এক ভাই, আচ্ছা একটা ফোন আসছিল, ভেরি আর্জেন্ট। ইটস ওকে। সো এখন কি শোনা যায়? কথা শোনা যাচ্ছে? যাচ্ছে ইয়াস বাই ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে, আচ্ছা শুনেন, আমি একটা জিনিস বলেন, আমি ইলেকশনের পরে ডক্টর ফজলুল হক ভাই, আপনারা চিনেন তো, ফজলুল হক ভাই আমাকে বললেন, মাসুম ভাই আপনি কি বললেন, আমেরিকা এই করবে সেই করবে, কিছুই তো করলো না, তারা তো আবার সরকার গঠন করলো। আমি ওনাকে, সবাই তো ধরে নিয়েছেন শেখ হাসিনা 5 বছরের জন্য থাকবো। আমি একজন ব্যক্তি যে বলেছিলাম এই সরকার আজ অথবা কাল চলে যেতেই হবে, শি হ্যাজ টু গো। ঠিক এই ওয়ার্ডগুলো আমি ইউজ করেছিলাম আমার লাইভে, যে শি হ্যাজ টু গো এন্ড শি উইল বি গন, ইটস এ ম্যাটার অফ টাইম। ইয়া, তো কেন আমি জানতাম সরকার, there are many ways, আমি বারবার বলছিলাম যে এলিমেন্টসের উপর ভিত্তি করে একটা সরকার টিকে থাকতে পারে, তার কোনোটাই সরকারের হাতে নাই। সুতরাং এই সরকার থাকে কিভাবে, এটাই তো আমার কাছে আশ্চর্য। এবং দেখেন, আমি ওনার তারিখ নিতাম, ডেট নিতাম, ভাই এপ্রিল পর্যন্ত দেখবো, জানুয়ারি পর্যন্ত দেখবো, ফেব্রুয়ারি পর্যন্ত, 6 মাস বলেছিলেন। ইয়েস, ইউ আর রাইট পারভেজ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ক্লারিফাইং দ্যাট। আমি বলেছিলাম, তাহলে আমি জানতাম তাকে চলে যেতেই হবে, ইভেন্টুয়ালি দেখেছে। এবং আমি কখনো হতাশ হয় নাই যে এই সরকার যাবে না, এই সরকার আর 5 বছর, আমি জানতাম এই সরকার 5 বছর থাকতে পারবে না, তাদেরকে চলে যেতে হবে আজ অথবা কাল। কারণ একটা সরকার, আমি এভাবে বলছিলাম যে অন দ্য বেসিস অফ দ্য গভর্নমেন্ট, যে পিলার্স বা ভিত্তির উপর একটা সরকার দাঁড়িয়ে থাকতে পারে, প্রত্যেকটা ক্র্যাকড, এই সরকার থাকে কিভাবে, এটাই আমার প্রশ্ন ছিল তখনকার সময়। বাট ইভেন্টুয়ালি ইট হ্যাপেন্ড, লেডিস এন্ড জেন্টলম্যান, the government had to go and they're gone, right? Now they're facing International Criminal Court, ICC, right? I mean in Netherlands. That's the bottom line. So শেখ হাসিনা উনি এতটা তৃতীয় শ্রেণীর রাজনীতিবিদ ছিলেন যে স্বৈরাচার হওয়ার পরে একটা স্বৈরাচারের সেফ এক্সিট কিভাবে করতে হয় ওটা উনি জানতো না। আর সেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনারা উনার উপর ভিত্তি করে মনে করেন সে আবার ফিরবে, আপনারা হ্যালুসিনেশনে আছেন, ভেরি ডিলুশনাল। ইউ ক্যান গেট রিড অফ ইট। যদি আওয়ামী লীগের নাম রাখতে চান বাংলাদেশে, আমার কথা শুনেন, এটা আমি ফর্মুলা দিয়েছিলাম কিভাবে শেখ হাসিনার কুইন হিসেবে থাকতে পারে বাংলাদেশে, উনি শুনে নাই। আমি প্রস্তাব দিয়েছিলাম, go and talk to BNP's leadership, Jamaat leadership, release everyone from prison. You know what I mean? Bring Dr. Tariq Rahman into Bangladesh, release Begum Khaleda Jia, sit for a dialogue, make everything comfortable. তারপরে সারা বাংলাদেশের ঠাকুর মেয়েদের মুক্তি দেন, মামলা প্রত্যাহার করেন, তাদের সাথে একটা কম্প্রোমাইজের কন্ট্রাক্টে যান। আমি এবার চলে যাচ্ছি, আগামীতে তোমরা আসবা, আমি এই সময়ের ভিতরে আবার 2 বছর 2.5 বছর পরে একটা নির্বাচন দিব, কিন্তু শর্ত হলো আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না, এই সেই। এই কন্ট্রাক্ট থাকলে কিন্তু বিএনপিতে ডেসপারেট ছিল, যে শোচনীয় অবস্থার মধ্যে বিএনপি পড়ে গেছিল, তখন পারত এটা সবকিছু নিয়ে অর্জন করতো। কিন্তু এই যে বললাম, হেদায়তের পথটাও আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন শেখ হাসিনার জন্য। এতটা অপরাধ উনি করেছিল যে হেদায়ত সেফ এক্সিটের একটা
ফর্মুলা আল্লাহ বের করে দেন নিজ থেকে যে না লোকটা ভালো খারাপ কাজ করেছে, আচ্ছা গিভ হিম অ্যানাদার ও গিভ অ্যানাদার চান্স, বের করে দেন কিন্তু আল্লাহর উসিলায়, বুঝছেন আপনি? কিন্তু তাকে সেটাও দেন নাই। অর্থাৎ কি, তার পাপ, তার অপরাধ এতটা খারাপ অবস্থা গেছিল, হেদায়েতের পথটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এই জন্য বলছি এমন কিছু কখনই করবেন না হেদায়েতের পথটা যেন আল্লাহ বন্ধ করে দেয়। যদি আল্লাহ হেদায়েতের পথ বন্ধ করে দেয়, আপনার ধ্বংস, এতটা ধ্বংস হবে অনিবার্য। এটা একটা মারাত্মক একটা ব্যাপার। এই জন্য লিমিট ক্রস করবেন না কখনো, বি উইদিন দ্য লিমিট। সো দেন আল্লাহ শাস্তি দিল, সুযোগ দেয় আবার ঘুরে দাঁড়ানোর। শেখ হাসিনাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয় নাই, সবাই এটা মনে করেছিলেন, কারণ পাপ এতটাই আকাশচুম্বী হয়ে গেছিল যে তার আর ঘুরে দাঁড়ানোর সুযোগ কখনোই ছিল না। That's the bottom line, ladies and gentlemen. So have a blessed day and see you next time, tomorrow probably. And এটাই ছিল আমার পক্ষ থেকে, এবং আমি মনে করি এই বিষয়টা ঠিক এভাবেই। আমি দেখতে পাচ্ছি বর্তমানে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্যভাবে উনি 7 সিস্টার্স নিয়ে প্রশ্ন তুলছেন। এটার দ্বারা আমাদের সমস্যা হচ্ছে এগুলা মানসিক বুস্টিং, রিলায়েবল একটা গ্রাউন্ড বা ব্যাকিং পাওয়ার, মানে কোনো কারণে একটা চিহ্ন বা ইন্ডিকেশন বলে আমি মনে করি। এবং আওয়ামী লীগের যারা আছেন, ইটস ওভার ফর শেখ হাসিনা নাও। আমি মনে করি আপনারা যে অপরাধ করতেছেন দায়িত্ব নেন নাই, এত ধ্বংসের পরে দাঁড়িয়েও নিজেকে সংশোধন করেন নাই। ওই যে বললাম হেদায়ত নষ্ট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আর ঘুরে দাঁড়াতে পারবেন না বাংলাদেশে। আগামী 30 বছরের জন্য রাজনীতিতে ফিরতে পারবেন না আপনারা ওই অর্থে। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন ডক্টর ইউনূস কোথায় আছেন এবং তিনি কতটা তার যে দক্ষতা, তিনি যে একজন অভিজ্ঞ ব্যক্তি সেটা তিনি আবারও প্রমাণিত করেছেন। আমরা চাই তিনি সামনে ওগুলো প্রমাণ করবেন। তো তার প্রতি যারা আশা রেখেছিল, বিশ্বাস রেখেছিল, তিনি বলেছিলেন আমাকে বিশ্বাস করুন, আমার কথা শুনুন, আমি দেশের উন্নতি করব। তো আমরা চাই ডক্টর ইউনূস সরকার দীর্ঘায়ু হোক। ডক্টর ইউনূস সরকার যদি দীর্ঘায়ু হয় তাহলে হয়তো আমরা দেশে আরও কিছু নতুন কিছু পাবো, যেগুলো হয়তো স্বাধীনতা 54 বছরে আমরা পাইনি। আমরা চাই ডক্টর ইউনূস দীর্ঘায়ু হোক। তারা নির্বাচন করে তাদেরকে ডক্টর মোটামুটি ঠান্ডা করেছেন, আমরা চাই তারা আরও ঠান্ডা হবে।